রিপাবলিক বাংলা জেলা সদর নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি মধুকল্পিতার। শুরুতে আমাদের যেদিকে নজর থাকবে, এবারে কি মাওবাদী যোগ মালদায়? শহর কলকাতা সহ বিভিন্ন জেলাতে সকাল থেকে কার্যত ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে এবং বাংলাতে এই মাওবাদী যোগ রয়েছে কিনা সেটার তল্লাশি চালাচ্ছেন এনআইএর আধিকারিকরা। মঙ্গলবার ভোর থেকেই সেই তৎপরতা লক্ষ্য করা গেল। দেখুন একবার। মাওবাদী যোগের অভিযোগে এনআইএর আতশ কাঁচে বাংলা। ভিন রাজ্যের মাওবাদী নাশকতার তদন্তে নেমে এ রাজ্যের একাধিক জায়গার নাম জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। তার ভিত্তিতেই কলকাতা সহ একাধিক জেলায় চলল তল্লাশি। আসানসোলের কুলটি থানার দিশেরগড়ে সুদীপ্তা পাল নামে এক মহিলার বাড়িতেও চলে এনআইএ ও এসটিএফ এর যৌথ তল্লাশি। 4 থেকে 5 ঘন্টা ধরে তল্লাশি চললো এই ভাড়া বাড়িতে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই যে বাড়িটি, সেই বাড়িতেই কিন্তু ভাড়া থাকেন সুদীপ্তা পাল। প্রায় 2 বছর ধরে এই বাড়িতেই ভাড়া থাকেন সুদীপ্তা। সেখানেই তল্লাশি চালিয়ে হার্ড ডিস্ক, মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এনআইএ। আমরা একটা শ্রমিক সংগঠন করি কলিয়ারি ঠিকা শ্রমিকদেরকে নিয়ে। সেই কাজটা বন্ধ করার জন্য একটা মিথ্যে কেস সাজিয়ে আমার ঘরে 6টার আগে, একদম বেআইনিভাবে 6টার আগে এনআইএ এসটিএফ তারা এসে ইনভেস্টিগেশন করেছে এবং তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, আমার মোবাইল ফোন নিয়ে গেছে। পাশাপাশি পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায় একটি বাড়িতে হানা দেয় এনআইএ। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মানবেশ সরকারের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। ডাকাডাকিতে বাড়ির গেট না খোলায় গেট টপকে ভেতরে ঢোকেন এনআইএর আধিকারিকরা। প্রায় 5 ঘন্টা চলে তল্লাশি। আমাদের ঘরে সার্চ করেছেন, আমার ঘরের সব, আমার মোবাইল, বইপত্র যা আছে ঘরে, মোবাইল নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে। এনআইএ অভিযান চলে কালীতলা আশুতি থানার গান্নে গঙ্গাধরপুরেও। সেখানে বাসু নস্কর নামে এক ব্যক্তির বাড়িতে প্রায় 5 ঘন্টা তল্লাশি চালান আধিকারিকরা। আজকে 7টার সময় এসে বলছি যে আমলি কেন সার্চ করবেন না, আমাদের আপনাদের একটা পাওয়া গেছে, পাওয়া গেছে। এবারে তো তার আগে তো হুড়মুড় করে সব ঘরে ঢুকে পড়লো। অভিযোগ আমার নামে বলেছে বিপাশা নস্কর। আমি টিউশন করি আর সেলাই। এছাড়াও হাওড়ার ইছাপুর এলাকায় 8-এর এক কেদার ভট্টাচার্য লেনে হানা দেয় এনআইএ। সূর্য শত রায় নামে এক যুবকের খোঁজে তার বাড়িতে তল্লাশি চালায়। প্রায় 4 ঘন্টা ধরে চলে অভিযান। জিজ্ঞাসাবাদ করা হয় যুবকের বাবা মাকেও। আধিকারিকরা বেশ কিছু লিফলেট, বইপত্র ও একটি পুরনো মোবাইল ফোন উদ্ধার করেছেন। কলকাতার নেতাজি নগরেও চলে এনআইএ তল্লাশি। রিপাবলিক বাংলা। খোলা তার আবারও কেড়ে নিল দুটো তরতাজা প্রাণ। এবারে মালবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 2 তরুণীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে পথ অবরোধ করেন। ফের রাজ্যে খোলা তারের বলি 2 তরুণী। আজ থেকে 3 বছর আগে 22শে সেপ্টেম্বর দমদমের মতিঝিলের রাস্তার ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 2 স্কুল ছাত্রী। আবারও সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল জলপাইগুড়ির হরিমন্দির এলাকায়। গাড়ি করে নেওড়া বস্তি থেকে টুনাবাড়ি চা বাগানে পাতা তোলার কাজে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। হরিমন্দির এলাকায় রাস্তায় ঝুলছিল 11,000 ভোল্টের খোলা তার। গাড়িটি যাওয়ার সময় ওই 2 তরুণীর গায়ে লাগে তারটি। গিয়ে দেখতেছি আমাদের এই পাড়ার মেয়েগুলা, আচ্ছা, তো দেখতেছি তো এরা খুব সিরিয়াস অবস্থায় পড়ে আছে। আমি ধরাধরি করে ওই চাপাতার যে গাড়িটা ছিল ওই গাড়িটাতে তুলে নিয়ে আসলাম। ঘটনাস্থলে মৃত্যু হয় 1 তরুণীর। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় অন্য একজনের। মৃত্যু হয় বছর 16-র আলিশা ওঁরাও এবং 18 বছর বয়সী রাধিকা ওঁরাওয়ের। অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়িতে থাকা বাকি কর্মীরা। প্রতিবাদে বাঁশ দিয়ে রাস্তা আটকে পথ অবরোধ করেন বাসিন্দারা। রাস্তায় ঝুলছে 11,000 ভোল্টের তার। গাফিলতিকা। এটা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি। এটা সারা রাজ্য জুড়ে যত্রতত্র আমরা কলকাতার বুকে বিভিন্ন সময় বর্ষার সময় দেখেছি যে কোনো জায়গায় খোলা তার পড়ে থাকছে, সেই খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকজন মারা যাচ্ছে। একটা ইলেকট্রিকের তার কোনো কারণে সেটা হয়তো একটু ঝুলেছিল বা কিছু। এই ধরনের ঘটনা যে আকস্মিক যে ঘটনা, এগুলো তো আর হাতে থাকে না কারো। আসলে এটা অ্যাক্সিডেন্টই তো, যেভাবেই হোক না কেন, এটা কোনো ইচ্ছে করে কেউ কোনোদিন করতে পারে না। বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানান, সোমবার রাত পর্যন্ত কোনো বিদ্যুতের তার ঝুলন্ত অবস্থায় ছিল না।
কিন্তু সকালে কি করে তার এতটা ঝুলে গেল সেটা তদন্ত সাপেক্ষ। শুরু থেকেই রাজ্য জুড়ে খোলা তারে মৃত্যুর খবর তুলে ধরেছে রিপাবলিক বাংলা। বারবার প্রকাশ্যে এসেছে প্রশাসনের গাফিলতি, আবার সেই একই ঘটনা। আর কবে সতর্ক হবে প্রশাসন? জলপাইগুড়ি থেকে সুবীরেশ ও শুভাশিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বৃষ্টি থামলেও নেই নিস্তার। প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে মালদার একাংশ এখনো পর্যন্ত জলের তলায়। মানিকচকের ভূতনিচর এলাকা, সেখানে ভয়াবহ পরিস্থিতি, যার ফলে সমস্যায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে রীতিমতো ইংরেজবাজার শহরের 3 নম্বর ওয়ার্ড থেকে 23 নম্বর ওয়ার্ড কিন্তু জলমগ্ন। রীতিমতো এই জলে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। এইভাবে জলের উপর দিয়ে তাদেরকে চলাফেরা করতে হয় এবং রীতিমতো এই এলাকায় প্রায় 6 থেকে 7 জনের ডেঙ্গু ধরা পড়েছে। গত কয়েকদিনে 23 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 7 জন। দীর্ঘদিন এলাকায় জল জমে থাকায় এমন রোগ ছড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 6-7 জনের ডেঙ্গু হয়েছে, আবার অসুবিধাতে পড়তে পারি, আবার তার জন্য আমরা মানে এই বৃষ্টিতে জল হয়ে যায়। হ্যাঁ, জল হয়ে যায়। হ্যাঁ, প্রচন্ড আমাদেরকে বাড়ি ঘর ছেড়ে দিতে হয়। যিনি কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডে, তাকে বলা সত্ত্বেও রীতিমতো কিন্তু কোনো রকম ভাবে কোনো সুরাহা হয়নি। কাউন্সিলর নাকি জানাচ্ছেন পৌর নাগরিকদের কাছে নাকি পর্যাপ্ত পরিমাণে পৌরসভাতে কোনো ফান্ড নেই, অর্থাৎ টাকা নেই, যার জন্য কাজ হচ্ছে না। গত 4 মাস ধরে জল যাতায়াত করছি আমরা, বাচ্চা কাচ্চা নিয়ে 5-7 জন ডেঙ্গু জ্বর হয়েছে। হ্যাঁ, আতঙ্ক তো আছি আমরা সবাই। হ্যাঁ, কাউন্সিলর বলা গেছে, কাউন্সিলর বলছে ফান্ড নেই, টাকা নেই, কি করে করা যাবে ড্রেন। কেন এই পরিস্থিতি এলাকার? প্রশ্নের মুখে সাফাই দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। পাল্টা তোপ দেখেছে বিজেপি। চেয়ারম্যান সাহেব বলেছেন যে ফান্ড নেই, ফান্ড না থাকার জন্য করতে পারছেন না। এবং আমি দলের ঊর্ধ্ব কর্তৃপক্ষ যারা আছেন, মন্ত্রী থেকে আরম্ভ করে সবাইকেই জানিয়েছি। অপদার্থ পৌরসভায় পরিণত হয়েছে। আজকে চাপড়া বিল জমি মাটি ভরাট হয়ে গেল। পৌরসভার জল যেখান দিয়ে বেরোনোর কথা, তাতেও পৌরসভার কোনো ভূমিকা নেই। আজকে এইভাবে সমস্ত পৌরসভাটা জলের তলায় চলে যাচ্ছে। দিনের পর দিন জল যন্ত্রণা, ডেঙ্গির আতঙ্ক। কবে সুরাহা মিলবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। রাজ্যের একাধিক মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেড কালচারের অভিযোগ উঠে আসছে। এবার একই অভিযোগ উঠে এসেছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও, সেখানেও থ্রেড কালচারের অভিযোগ। তবে এই থ্রেড কালচারকে চাপা দিতে নাকি সেখানে থ্রেড দেওয়া হচ্ছে, অন্তত এমনটাই অভিযোগ। দেখুন একবার। মেডিকেলে ফের হুমকি কালচার লুকোতেই নাকি হুমকি দেওয়া হচ্ছে। দুদিন আগেই মুর্শিদাবাদ মেডিকেলের জুনিয়র ডাক্তারদের হুমকি দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর এবার সামনে আসছে বিস্ফোরক তথ্য। তদন্ত কমিটি গঠন হওয়ার পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের থ্রেড সিন্ডিকেট নেই এই বয়ান লিখে কিন্তু সেটা পড়ুয়াদের দিয়ে সই করানো হচ্ছে জোরপূর্বক এবং তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। একটা তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে। আবার আজকের দিনে একটা সিগনেচার ক্যাম্পেনিং, ইন্টারেস্টিংলি নিচে সব ব্ল্যাঙ্ক রয়েছে, কেউ কারো নাম লেখা নেই, কারণ কেউ একজন যেটা কারো ব্রেন চেল যে করছে কিন্তু সে সামনে আসতে চাইছে না। এবার সে গান পয়েন্টে রেখে সবাইকে দিয়ে সই করি এটা প্রমাণ করার চেষ্টা করবে যে হুমকি সংস্কৃতি নেই। অভিযোগ উঠতেই গা বাঁচিয়ে সাফাইয়ের চেষ্টা মুর্শিদাবাদ মেডিকেলের অধ্যক্ষের। তো এখানে থ্রেড কালচারে কোনো আমার কাছে অভিযোগপত্র আসেনি। এই অভিযোগ না এলে তো আর থ্রেডের কমিটি কী কাজ করবে? হোস্টেলে কী হয়েছে না হয়েছে আমি তো বলতে পারবো না, তারা যদি বলে আমরা নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেব। সন্দীপ ঘোষের সঙ্গে হুমকি সিন্ডিকেটের ছবি ভাইরাল ঘিরে শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদ মেডিকেলে। হুমকি সংস্কৃতি ঠেকাতে তৈরি হয় তদন্ত কমিটি। এবার সেই তদন্ত কমিটি প্রশ্নের মুখে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। দুর্গাপুরের জমি রেজিস্ট্রি অফিসে দালাল চক্রের রমরমার অভিযোগ উঠে আসছে। দালালদের টাকা দিলেই চট করে হয়ে যাচ্ছে কাজ, আর অপরদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ করতে পারছেন না সাধারণ মানুষ। অন্তত এমনটাই অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন তারা। ছবিটা দুর্গাপুরের সিটি সেন্টারের জমি রেজিস্ট্রি অফিসের। সকাল থেকে রাত এখানে চলছে জমি রেজিস্ট্রেশনের কাজ।
কিন্তু সেই পরিষেবা পেতে গিয়েই নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। নেপথ্যে দালাল চক্রের রমরমা। যারা দালাল চক্রের হাতে টাকা ধরাচ্ছেন, লাইন ছাড়াই তাদের কাজ হয়ে যাচ্ছে নিমেষে। উঠছে অভিযোগ, আমাদের অনেক পরে যারা দোল দিয়ে গেছে তাদের রেস্টুরেন্ট তারা বাড়ি পৌঁছে গেল, সব টাকা দিয়ে সেটিং করে চলছে এখানে। টাকা পয়সা লেনদেন চলছে? টাকা পয়সা লেনদেন চলছে শিওর একদম। কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা? আমরা সকাল 10টা থেকে এসেছি, এখন রেস্ট হয়নি। এখন কত ঘন্টা হয়ে গেল, এখন রেস্ট হয়নি। সকাল থেকে এসে থেকে আমাদের পরিবারে তারা বাড়ি চলে গেল, তার কারণ কোনো সিস্টেম নেই, কোনো সিরিয়াল নেই, কোনো কিছুই নেই। আর গোটাটাই দুনিয়াটাই চলছে, এখানে পয়সার ব্যাপার। দুর্গাপুরের অরবিন্দ, লাউদোহা, কাকসা, নিউ টাউনশিপ ও কোক ওভেন থানা এলাকাকে নিয়ে এই একটি মাত্র জমি রেজিস্ট্রি অফিস। তাই এমন পরিস্থিতি সাফাই আধিকারিকের। আমাদের তরফ থেকে কোনো ত্রুটি নেই। 5টা থানা নিয়ে একটা অফিস, এখানে যদি কাঁকসাটাকে যদি একটা আলাদা অফিস করা যায়, বাইফার্কেট করা যায়, তাহলে চাপটা অনেকটা কম। মানুষ করছেন দালাল চক্রের রমরমার অভিযোগ, আর আধিকারিকের মুখে অন্য তত্ত্ব। কবে হয়রানি ছাড়াই পরিষেবা পাবেন মানুষ, সে উত্তর অবশ্য অধরায়। তবে হঠাৎ করে আচমকা কেন এত জমি রেজিস্ট্রেশন হচ্ছে, সেটা অবশ্য প্রশ্নের বাইরে নয়। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঐতিহ্যবাহী নদিয়ার কৃষ্ণগঞ্জের শুকুলবাড়ির পুজো। 384 বছরের পুরনো রীতি মেনে আজও এই বাড়িতেই সন্ধি পুজো শুরু হয় বন্দুকের গুলি ছুড়ে। মহালয়ায় বেদিতে ওঠে দুর্গা প্রতিমা, বেলতলায় বোধনের মাধ্যমে পুজো শুরু হয়, আর দশমীতে আকাশে একটা তারা দেখা গেলে তারপরেই দুর্গা প্রতিমার নিরঞ্জন হয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের শুকুলবাড়ির পুজো। অতি প্রাচীন এই ঐতিহ্যবাহী পুজোর দীর্ঘ ইতিহাস রয়েছে। আমাদের এই পুজোটা বাবার কাছে শুনেছি, আনুমানিক 384 বছরের পুরনো পুজো, বাবাখালী শুকুলবাড়ি দুর্গোৎসব। এবং আমার বাবা ঠাকুরদাদা দিয়েছে, বাবা দিয়েছে, বাবা মারা গিয়েছে আজকে 20-22 বছর হলো। আমি নিজে একার দায়িত্বে পুজোটা দিচ্ছি। মায়ের স্বপ্নাদেশে 384 বছর আগে এই পুজো শুরু হয়। ওই বেলগাছতলায় নিত্য পুজো করেন পরিবারের সদস্যরা। দুর্গাপুজোতেও ওই বেলতলায় বসানো হয় ঘট। মা দুর্গার স্বপ্নাদেশে এক চালার প্রতিমা পুজো করে শুকুল পরিবার। সেই চালার পেছনে আরেকটি চালা তুলে ধরা হয় অকাল বোধনের চিত্রপট। মহালয়ার দিন বেদিতে ওঠে প্রতিমা। গোড়ার দিকে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে ছাগ বলি হতো, কিন্তু এখন ছাগলের বদলে বলি হয় কলা, আখ, কুমড়ো। শুকুলবাড়িতে দেবীর সন্ধি পুজো হয় বিশেষ রীতি মেনে। মা দুর্গার সামনে একটি প্রদীপ ধরিয়ে দেওয়া হয়। প্রদীপের শিখা যখন একদম স্ট্রেট হয়ে যায় তখন বন্দুকের গুলি ছোড়া হয়, তখন শুরু হয় সন্ধি পুজো। আবার যখন প্রদীপের শিখাটা এলোমেলো হয়ে যায় তখন আবার বন্দুকের গুলি ছোড়া হয়, শেষ হয় সন্ধি পুজো। দশমীতে নৌকায় করে চূর্ণী নদীতে হয় মায়ের নিরঞ্জন। এই পুজোয় বাধা এসেছিল অনেক, কিন্তু কখনো সেই বাধা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। 384 বছরের রীতি মেনে আজও সাড়ম্বরে পুজো হয় কৃষ্ণগঞ্জের শুকুলবাড়িতে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।